আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ আমলে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষের মুখ বন্ধ করা হয়েছে অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সচেষ্ট সরকার। মব ভায়োলেন্স বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন রাজনৈতিক দলের নেতারা। অন্যায়ভাবে আইনের প্রয়োগ করলে তাদেরকেও শাস্তির আওতায় আনার দাবি। যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি জামাত আমিরের। দখল ও লুটপাটে ব্যস্ত রাজনৈতিক দলগুলোকে নিজেদের সামাল দেওয়ার আহ্বান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় এনসিপি, বগুড়ায় নাহিদ ইসলাম। বিকেলে জয়পুরহাট ও নওগাঁয় পদযাত্রা। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, অ্যাটর্নি জেনারেল। সুশাসন প্রতিষ্ঠায় জুলাই বিপ্লবের অন্যতম চেতনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে শুধু আইন নয়, নানাভাবে গণমাধ্যম সহ মানুষের মুখ বন্ধ করা হতো বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যম সংস্কার শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, গত 15 বছরে সঠিক সাংবাদিকতা হয়নি বলে মানুষ সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। কোনো গোয়েন্দা সংস্থা যেন ভবিষ্যতে গণমাধ্যমের উপর হস্তক্ষেপ না করতে পারে, সরকার সেই বিষয়ে কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, এই বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। পতিত আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন ছিল সরকারের গুণকীর্তন করতে সিনিয়র সাংবাদিকদের এক রঙ্গমঞ্চ। কে কার চেয়ে বেশি গুণকীর্তন করবেন তা নিয়ে হতো প্রতিযোগিতা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন অবস্থা থেকে বের হতে করণীয়, গণমাধ্যমের সমস্যা, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে এই আলোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। তাদের পেশাগত দক্ষতা কিভাবে উন্নয়ন হবে এবং তাদের আর্থিক সুরক্ষা কিভাবে নিশ্চিত হবে সেটির দিকে নজর দেবেন। ওয়ার্কিং জার্নালিস্টের সংখ্যাটা ঠিক না হওয়ার কারণে ওই জায়গার সুবিধাটা আমি নিতে পারি না। একই সঙ্গে যে কর্মরত অবস্থা থেকে মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রেও কিন্তু ওই একই অবস্থার কারণে এই সুবিধাটা আমরা নিতে পারি না, যেটি আমাদের পৃথক আইনে একেবারে সবচেয়ে জরুরি। এতে চাকরির নিরাপত্তা, মালিকপক্ষের আচরণ, সাংবাদিকদের পেশাদারিত্ব ও পক্ষপাতিত্ব সঠিক চিত্র তুলে ধরতে নানা বাধার কথা তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, শক্তিশালী গণমাধ্যম তৈরিতে কাজ করছে সরকার। তিনি বলেন, ধমক দিয়ে নিউজ বন্ধ করা, সাংবাদিকদের গুম করা, এসবের পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য কাজ করছে সরকার। বাংলাদেশের তো শুধুমাত্র ল না, আরো অনেকভাবেই তো মানুষের মুখ বন্ধ করা হয়েছে। আপনারা দেখেন, আমরা 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিক মতো দিচ্ছেন না, সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন। শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর প্রেস উইংয়েরও সমালোচনা করেন শফিকুল আলম। পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন, ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে। শক্তিশালী গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম জরুরি বলে জানান প্রেস সচিব। শক্তিশালী গণমাধ্যমের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো 30,000 টাকা করার বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, এজন্য সাংবাদিকদের আরও সোচ্চার হতে হবে। আমাদের নারীদের পক্ষ থেকে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশে মব ভায়োলেন্স বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নিয়ে নাগরিক ঐক্যর এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে অন্যায়ভাবে এই আইনের প্রয়োগ করলে তাদেরকেও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তার মতে এই অধ্যাদেশে অস্পষ্টতা রয়েছে, ঘুরিয়ে ফিরে আনা হয়েছে একই আইন, যা অযৌক্তিক। তরিক ইসলামের রিপোর্ট। কতটুকু সুরক্ষা দিবে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025 তা নিয়ে আলোচনা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। সাইবার সিকিউরিটি অধ্যাদেশের মাধ্যমে সাধারণ মানুষ আবারও হয়রানির শিকার হবে বলে মন্তব্য করেন তিনি। এই যে সুরক্ষা আইন, এইসব আইনের যারা কার্যকর করবে, প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণেই তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে, এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মব ভায়োলেন্স বন্ধের দাবি জানান তিনি। যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কিরকম করে? আর পুলিশগুলো তো আগেই আমরা বলেছি, বাবা ধান্দাও আজ খুব বোঝে। সাইবার সুরক্ষা অধ্যাদেশে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ থাকায় তা বাতিলেরও দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জামাতে ইসলামী যেন তেন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, আর তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকাল 7:15টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে, সে রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, কিছু রাজনৈতিক দল এখন দখল ও লুটপাটে ব্যস্ত, দলগুলোকে নিজেদের সামাল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে জনগণই তাদের সামলে দেবে। ফেনীতে রোকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক 4টি পথসভায় অংশ নেন তিনি। আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে জনগণ হবে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। বগুড়ায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপি নেতারা আরো বলেন, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট সামনে থেকে পথযাত্রাটি বের হয়ে ঠনঠনিয়া পিটিআই হয়ে 7 মাথায় এসে শেষ হয়। 7 মাথা মুক্ত মঞ্চে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসাইন, মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিগত 15-16 বছর এই ফ্যাসিস্ট সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে। বগুড়ার নাম শুনলে কোনো চাকরিতে নেওয়া হতো না, বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না। আমরা চাই যার যতটুকু প্রাপ্য, যেই এলাকা যতটুকু পিছিয়ে আছে সেই এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে। আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে রাজপথে বুক চিতিয়ে লড়েছেন হাজারো ছাত্র জনতা। এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও অনেক জুলাই শহীদের এখনো মেলেনি স্বীকৃতি।
এতে আহত এবং নিহতের তালিকা করা হলো, এখনও তালিকার বাইরে রয়ে গেছেন অনেকেই। মেলেনি স্বীকৃতি, পাশে দাঁড়ায়নি কেউ। তেমনই একজন জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের রনি। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে মানুষের বাসায় কাজ করে দিন কাটছে তার অসহায় মায়ের। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 2024 সালের জুলাই মাসের 16 তারিখ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার পর কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। শুরু হয় হাসিনা হটাও, দেশ বাঁচাও আন্দোলন। আন্দোলন বেগবান হওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী আবির্ভূত হয় ভয়ঙ্কর রূপে। আন্দোলন দমাতে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। 2024 সালের 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর রিং রোড এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। এতে ঝরে যায় দুঃখী মায়ের একমাত্র অবলম্বন রনির প্রাণ। না, আমি যাব, মারামারি হচ্ছে তো কি হচ্ছে, যদি আমি মরে যাই একজন আমার আল্লাহ নিবে, নালে বান্দা নিবে, শহীদ হয়ে যাব আমি আর ভাবতে পারি না আমার ছেলে সত্যি চলে যাবে, শহীদ হয়ে যাবে আমার ছেলে। রিং রোড 7 মসজিদের সামনে পিছে থেকে গুলি লাগছে, বুকের সামনে থেকে বের হয়েছে। আমার স্বামীও নাই, আমার একটা ছেলে ছিল, আমার ছেলেও নাই। আমি এখন কোনো জায়গা থেকে কিছু পাই না, সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। নির্মমতা সেদিন চূড়ান্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল। হাসপাতাল থেকে রনির মরদেহ বাড়িতে নিতে মেলেনি অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে রিকশায় করে রনির লাশ নেওয়া হয় জেনেভা ক্যাম্পে। রনি বাংলাদেশে জন্মেছে, রনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্ম নিবন্ধন কাগজ রয়েছে। এত কিছুর পরেও 1 বছর হয়ে যাওয়ার পরেও কেন রনিকে স্বীকৃতি দেওয়া হয়নি? তার ফ্যামিলির কাছে গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোনো প্রকার আশার প্রয়োজন বোধ করেনি। এর জবাবটা ইন্টারিমকে দিতে হবে। রনি সহ বাদ পড়া সকল বীরের নাম জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। করেছে, তাকে হত্যা করেছে, আপনারা শুনেছেন, তাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, ওই নির্বাচনের দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তার সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ সময় জুলাই আন্দোলনের মতো আগামীতে দেশে যেন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের সতর্ক থাকার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সরকার নাকি নাগরিকের ভূমিকা বেশি, এ বিষয়ে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন বিতার্কিকরা। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে একবারও অস্বীকার করেনি যে সরকার ভূমিকা পালন করছে না। অন্ধের দেশে আয়না বিক্রি করতে, যারা কিনা চোখেই দেখতে পায় না তারা আয়না দেখবে কিভাবে? এ সময় অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকল দল, পক্ষ ও নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যে রাজনৈতিক শক্তিগুলি তারা যদি একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাহলেই কিন্তু আমরা মনে করি আমাদের জুলাই চেতনাকে আমরা ধরে রাখতে কষ্ট হবে। আবার যদি বাংলাদেশে কোনো দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে যায় তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা 15 বছর অপেক্ষা করবে না, খুব দ্রুতই কিন্তু আবার বাংলাদেশে একটা অভ্যুত্থানের পথে যেতে পারে। তাই ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি অনুরোধ রইল, বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সুশাসন প্রতিষ্ঠাই জুলাই বিপ্লবের একমাত্র চেতনা। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা রয়েছে, এই নিষেধাজ্ঞাটা স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। এ সময় বিদেশে পালিয়ে থাকা আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে এনে বিচারের দাবি জানান অনুষ্ঠানের সভাপতি। আর অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে
সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। শেখ হাসিনা দেশে ফিরে এসে তার লেসপেন্সাররা যারা এই হত্যাকাণ্ডের আদেশদাতা প্রত্যেকের উপযুক্ত বিচারের মাধ্যমে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয় তাহলে এদের মধ্যে সকলেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারাবেন। আগামী নির্বাচনে কেউ কেউ যদি বলে থাকেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিভাবে হবে, আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, যেহেতু তারা পালিয়ে গিয়েছেন। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ATM শামসুল হুদা মারা গেছেন। শনিবার সকাল 9টার দিকে গুলশানের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে 82 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গুলশানে ইউনাইটেড হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে। তার একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্র থেকে 7 তারিখে দেশে ফিরলে মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা যায়। 2007 সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারের সময় ATM শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পান। ওয়ার 11 সরকারের সময় 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচন পরিচালনা করেন এই CAC। আমেরিকাতে থাকেন, উনি আসছেন, উনি সোমবার দিন সকালে পৌঁছাবেন। সম্ভাব্য ইনশাল্লাহ আমরা গুলশান সোসাইটি মসজিদে আগামী সোমবার বাদ মাগরিব ওনার জানাজা হবে। সৌদি আরবের মদিনা থেকে হজ যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে। সকাল 9:30টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি BG-138 অবতরণের পর এই ঘটনা ঘটে। ওই ফ্লাইটে 378 জন হজযাত্রী ছিলেন। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল 11:20 রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে রানওয়ে প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। বর্তমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। শত কোটি টাকার বেশি ব্যয় করে গ্রিন শিপইয়ার্ড করার পরও পরিবেশ অধিদপ্তরের খাতায় এখনও লাল ক্যাটাগরিতে দেশের জাহাজ ভাঙা শিল্প। PHP শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ সহ কয়েকটি প্রতিষ্ঠান হংকং কনভেনশন সনদ অর্জন করলেও এই শিল্পের সমস্যা এখনও কাটেনি। এসব কারণে দেশি বিদেশি বিনিয়োগ সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে 60-এর দশকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা এই শিল্প। জাহাজ ভাঙা শিল্পের চ্যালেঞ্জ দূর করতে সরকারের সহায়তা চাইলেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। হংকং কনভেনশন নীতিমালা অনুযায়ী এবছর জুনের মধ্যে সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা শতাধিক শিপইয়ার্ড পরিবেশ বান্ধব করার বাধ্যবাধকতা ছিল। সময় পেরিয়ে গেলেও নীতিমালা অনুযায়ী পরিবেশ বান্ধব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে হাতে গোনা কয়েকটি ইয়ার্ড। আর যারা হংকং কনভেনশন নীতিমালায় নিজেদের নাম যোগ করতে যাচ্ছেন তাদের সংখ্যাও খুবই নগণ্য। তবে 2020 সালে দেশের প্রথম হংকং কনভেনশন সনদ অর্জন করা PHP শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ বিশ্বের নামিদামি কোম্পানির পুরাতন জাহাজ বিভাজন করছে সফলতার সাথে। সম্প্রতি সীতাকুণ্ডে ইয়ার্ড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা, জানান সহযোগিতা অব্যাহত রাখার। We expect the Bangladesh green yard will be better and to the effect market more and more. Japan is committed to support Bangladesh's effort, especially PHP. I'm sure that PHP is a leading company in this field. গ্রিন শিপইয়ার্ড গড়ার নেতৃত্ব দেয়া PHP শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং সংশ্লিষ্টরা এই শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরে সরকারের সহায়তা কামনা করেন। যখন আমরা গ্রিন হয়ে গেলাম 100 কোটি 150 কোটি টাকা ইনভেস্ট করে, পরিবেশ মন্ত্রণালয় এখনো আমাদেরকে রেড ক্যাটাগরিতে রেখেছে।
এখন যখন আমরা রেড ক্যাটাগরিতে আছি, বিদেশি ডোনাররা আমাদেরকে টাকা দিতে চায়, কিন্তু যখনই শুনে যে পরিবেশ মন্ত্রণালয় আমাদেরকে রেড ক্যাটাগরিতে, তখন আর বিদেশি ডোনাররা আসতে চায় না। পরিবেশ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, ওনাদেরকে বলেছি আসতে দেখতে আমরা কি কাজ করেছি, যাতে একসাথে এই ইন্ডাস্ট্রিটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায়। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ জাহাজ ও ডলারের মূল্য বৃদ্ধি এবং দেশে লোহার চাহিদা কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে এই শিল্পে। একই সাথে হংকং কনভেনশন অনুযায়ী মানে পৌঁছাতে না পারা ইয়ার্ডগুলোর ভবিষ্যৎ নিয়েও বাড়ছে শঙ্কা। এতে জাহাজ ভাঙা শিল্পে বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মুসলিম দেশগুলোর ঐক্য বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ফিলিস্তিনি ও রোহিঙ্গা নাগরিক সহ নির্যাতিত মুসলিমদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, তবে যে কোনো যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটের ৩৯তম কাউন্সিল মিটিংয়ে এসব কথা বলেন তিনি। তুরস্ক সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর হালিস ইউনুস অ্যাসরস সহ এতে মুসলিম বিশ্বের ১১টি দেশের প্রায় ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ সোয়াব, কৃষিবিদ গ্রুপ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক গ্যাট BIIT যৌথভাবে এই আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটের আয়োজন করে। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটে হত্যার ২ দিন পর থানায় মামলা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ ৩৮ জনের নাম উল্লেখ করে গতরাতে বাঙ্গরা থানায় মামলাটি দায়ের করেন নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার। হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে মোট ৮ জনকে আটক করেছে সেনাবাহিনী ও র্যাব। এর আগে বৃহস্পতিবার সকালে করুইবাড়ি গ্রামে মোবাইল চুরির সন্দেহে খলিলুর রহমানের স্ত্রী, ছেলে ও মেয়েকে পিটে হত্যা করা হয়। স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রতি বছরের মতো এবারও ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ দেওয়া হয়েছে। এবার আজীবন সম্মাননা পেয়েছেন খ্যাতনামা লেখক হাসনাত আব্দুল হাই। এছাড়া প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শাখায় অনুবাদক আমিনুল ইসলাম ভুইয়া, কবিতা ও কথা সাহিত্য শাখায় ধ্রুব এস এবং তরুণ সাহিত্যিক শাখায় উম্মে ফারহানা পেয়েছেন ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩। শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অতিথি ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমকালের কর্ণধার AK আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গ্রাম বাংলার নদী বিলে চলাচলের অন্যতম বাহন নৌকা। বর্ষাকাল আসতে চাহিদা বেড়েছে নৌকার। মাদারীপুরের কারিগররা নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শহরের কাঠপট্টি, সাতসমাজ, পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলছে নৌকা বানানোর কর্মযজ্ঞ। তবে কাঠসহ প্রয়োজনীয় উপকরণের দাম চড়া হয় দেখা দিয়েছে ক্রেতা সংকট। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাপদাদার পেশা, চলছে নৌকা তৈরির ধুম। এভাবেই ৩০ বছর ধরে নৌকা তৈরি করে আসছেন মোহাম্মদ আলী ঘরামি। বর্ষা মৌসুমে নদী, খালবিল, হাওর বাওরে পানি বেড়ে গেলে নৌকার চাহিদা যায় বেড়ে। দিনরাত হাতুড়ি বাটালের ঠুকঠুক ধ্বনিতে মুখর মাদারীপুরের নৌকার কারিগররা। তবে লোহা, পাতাম, কাঠের দাম বেশি হওয়ায় বিক্রি গেছে কমে। আমার পেশা এটা, আমার দাদাই করে গেছে এই কাজ, বাবাই করে গেছে এই কাজ, আমি ছোটকাল থেকে এই কাজই করি। আর কোনো কাজ জানি না বা করি না, লেখাপড়া শিখিনি। বৈশাখ মাস থেকে বেচা হয়, আষাঢ় শ্রাবণ মাস করি। প্রতিদিন আমরা একটা করে নৌকা ডেলিভারি দিতে পারি। এতে আমাদের খরচ বাবদ ৬০০০ টাকার মতো খরচ যায়, ৭,০০০ সাড়ে ৭,০০০ টাকা বিক্রি হয়। দৈনিক একটা বানানো যায়,
একজন হেল্পার একজন মিস্ত্রি মিল্লা আর 3 জনে মিল্লা 2টা বানানো যায়। জিনিসপত্রের দাম হইলো বেশি, যেরকম আগে যে 300 টাকা বানাইতে মানে 15 টাকা মজুরি পাই। জেলেদের কাছে নৌকার চাহিদা থাকে সবসময়, তবে বর্ষাকালে নিচু এলাকার মানুষেরও চলাচলের জন্য একমাত্র বাহন এই নৌকা। শরীয়তপুর, টেকেরহাট, শেখপুর, শিবচর সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে নৌকা কিনতে। 2000 নৌকা বেচা কিনা হয় বর্ষাকালে। আমিও কয়েকটা নৌকা দেখছি, দামে দামে বললে আমি একটা নিয়ে যাব। নৌকা তৈরির সরঞ্জামের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি কারিগরদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ মধ্যাঞ্চলে শুক্রবার হঠাৎ বন্যায় কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নদীর কাছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা 23 জন মেয়ে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর বন্যার জরুরি সতর্কতা জারি করেছে। সান অ্যান্টনিও শহর থেকে প্রায় 65 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত এই এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মৌসুমী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে এই বন্যা হয়েছে। এবারে খেলার খবর। আল হিলালকে 2-1 গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স। অন্য কোয়ার্টার ফাইনালে আরেক ব্রাজিলিয়ান দল পালমেইরাসকে একই ব্যবধানে পরাজিত করে শেষ 4-এর টিকিট পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। পরাগ আরমানের রিপোর্ট। দুর্দান্ত খেলে ইউরোপিয়ান জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল সৌদি প্রো লিগের দল আল হিলাল। কিন্তু আরব বসন্ত বেশি দিন স্থায়ী হয়নি। কোয়ার্টার ফাইনালে শেষ হয় আল হিলালের দৌড়। তাদেরকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় ব্রাজিলের দল ফ্লুমিনেন্স। অবশ্য ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আল হিলালের দাপটি ছিল বেশি। 58% বল দখলে রাখা এবং প্রতিপক্ষের বিপদসীমায় 15টি শট নিলেও গোল করতে গিয়ে খেই হারায় আল হিলাল। উল্টো 40 মিনিটে আল হিলালের ডিফেন্ডারদের ভুলে ম্যাথিউ মার্তিনেল্লির গোলে লিড নেয় ফ্লুমিনেন্স। প্রথমার্ধের শেষ থেকে পেনাল্টিও পায় আল হিলাল, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তা বাতিল করলে খেলায় ফেরা হয়নি সৌদি আরবের দলটির। অবশেষে খেলার 51 মিনিটে মার্কাস লিওনার্দোর গোলে ম্যাচে 1-1 সমতা ফেরে। কিন্তু হাল ছাড়েনি ফ্লুমিনেন্স। 70 মিনিটে হারকিউলিসের গোলে লিড পায় তারা। এতে দুই ক্লাবের প্রথম সাক্ষাতে আল হিলালের বিপক্ষে স্মরণীয় জয় পায় ব্রাজিলিয়ান দলটি। সেমিফাইনালে উঠে ক্লাব বিশ্বকাপে রূপকথার গল্প লিখেই চলেছে ফ্লুমিনেন্স। For the second time in this quarter-final. এদিকে ফ্লুমিনেন্স পারলেও ব্রাজিলের অন্য দল পালমেইরাস পারেনি। হেরে গেছে ইংলিশ জায়ান্ট চেলসির কাছে। ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে খেলার 16 মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। বিরতি থেকে ফিরে চেলসিকে চমকে দিয়ে 53 মিনিটে পালমেইরাসকে সমতায় ফেরান এস্তেবাও। 83 মিনিটে অগাস্টিন গিয়াইয়ের আত্মঘাতী গোলে সর্বনাশ হয় ব্রাজিলের দলটির। এই গোলেই শেষ পর্যন্ত চেলসিকে নিয়ে যায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে তাদের অপেক্ষায় আরেক ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্স। পরাগ আরমান, এটিএন বাংলা। কিছুক্ষণের মধ্যে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচের প্রথম ওয়ানডেতে 77 রানে হেরে ইতোমধ্যে পিছিয়ে আছে মেহেদী হাসান মিরাজরা। আগের ম্যাচের ভুল ত্রুটিগুলো পেছনে ফেলে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। তবে দুই দলের 58 বারের মোকাবেলায় জয়ের পাল্লাটা ঝুঁকে আছে শ্রীলঙ্কার দিকেই। প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং ফিল্ডিং দারুণ করলেও প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে না পারায় লঙ্কানদের হাতের নাগালে পেলেও জয়টা হাত ফসকে বের হয়ে যায়। সেই পরাজয়ে ব্যাকফুটে এখন বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওপেনার তানজিদ হাসান তামিম জানান, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনার লক্ষ্য তাদের।
এশিয়া কাপ ছাপিয়ে বাংলাদেশ নারী দলের লক্ষ্য এখন বিশ্বকাপে খেলা। মিয়ানমারে অনুশীলন শেষে জানালেন দলের অধিনায়ক আফিদা খন্দকার। সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হওয়ার আগে এমনই আত্মবিশ্বাসী তিনি। এক ম্যাচে হাতে রেখে এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হওয়ায় নির্ভর বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার এবার এশিয়া কাপে শীর্ষ 8-এ থাকতে পারলে নানা হিসেবের মধ্য দিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের নারীদের। ইয়াঙ্গনে সন্ধ্যা 6:30টায় তুর্কমেনিস্তান ম্যাচের আগে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথাই বললেন আফিদা খন্দকার। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে, আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে, আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আওয়ামী লীগ আমলে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষের মুখ বন্ধ করা হয়েছে, অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সচেষ্ট সরকার। মব ভায়োলেন্স বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন রাজনৈতিক দলের নেতারা। অন্যায়ভাবে আইনের প্রয়োগ করলে তাদেরকেও শাস্তির আওতায় আনার দাবি। যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি জামাত আমিরের। দখল ও লুটপাটে ব্যস্ত রাজনৈতিক দলগুলোকে নিজেদের সামাল দেওয়ার আহ্বান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় এনসিপি, বগুড়ায় নাহিদ ইসলাম। বিকেলে জয়পুরহাট ও নওগাঁয় পদযাত্রা। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, অ্যাটর্নি জেনারেল। সুশাসন প্রতিষ্ঠায় জুলাই বিপ্লবের অন্যতম চেতনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।